মানুষ তার ভোট দিতে চায়, ভোটের কারণেই কিন্তু ৭১ হয়েছে। ফ্যাসিস্ট সরকার হাসিনা বলতো, আমার কাছে ওই রকম সুর মনে হয় যারা ইদানিং এইসব কথা বলে আর কি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ৯ বছর স্বৈরাচার বিরোধী আন্দোলন সংগ্রাম করেছে, কিন্তু ৭১ সালে রাজনৈতিক যারা তখন বিপক্ষ অবস্থান ছিল তাদের রাজনৈতিক সিদ্ধান্ত কিন্তু ভুল ছিল, জনগণের বিপক্ষ অবস্থান ছিল। বিএনপি জনগণের পক্ষে অবস্থান নিয়েছে, গণতন্ত্রের পক্ষে অবস্থান করছে। আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের সোজা সাপটে। আমাদের সাথে রয়েছেন বিএনপির প্রচার বিষয়ক সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। আমরা সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবো তার সাথে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমি প্রথমেই যেটি জানতে চাই যে ৫ আগস্টের আগে আমরা দেখেছি যে ফ্যাসিস্ট বিরোধী যে গণঅভ্যুত্থান হয়েছে, যে আন্দোলন হয়েছে, সেখানে মানে রাজনৈতিক দল বিএনপি সহ অন্য যে রাজনৈতিক দলগুলো ছিল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছিল, তাদের মধ্যে একটা খুব কঠিন একটা ঐক্যের জায়গা ছিল। সেই ঐক্যের জায়গাটা এখন অনেকটাই শিথিল অবস্থায় দেখা যাচ্ছে এবং একে অপরে কাদা ছোড়াছুড়িতে ব্যস্ত হয়ে গিয়েছে। এটি আসলে কেন হচ্ছে? আপনি তো একজন দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন রাজনীতিবিদ, কেন হচ্ছে এটা? প্রথমেই আমি আজকের এইখানে আমাকে সুযোগ দেওয়ার জন্য আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং যারা আমার কথা শুনছে তাদের দর্শকবৃন্দ, তাদেরকেও আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার দলের পক্ষ থেকে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে সকলকেই শুভেচ্ছা জানিয়ে আমি বলতে চাই, ৫ই আগস্টের পূর্বে যে অবস্থা ছিল বাংলাদেশে, একটি ফ্যাসিস্ট সরকার ক্ষমতায় ছিল, স্বৈরাচারী খুনি শেখ হাসিনা তখন রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলেন। এই আন্দোলনে প্রায় ১৭ বছর মানুষ কিন্তু ঐক্যবদ্ধভাবে এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রাম করেছে। আমাদের অসংখ্য নেতা, ইলিয়াস আলী থেকে আরম্ভ করে চৌধুরী আলম, জাকির, সুমন, অসংখ্য নেতাকে গুম করেছে, অসংখ্য নেতা হত্যার শিকার হয়েছে, অসংখ্য নেতা জেলে নির্যাতনের শিকার হয়েছে। আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বিনা কারণে তার উপরে নির্যাতন করা হয়েছে, মামলা দেওয়া হয়েছে, তাকে জেলে নেওয়া হয়েছে, অবৈধ মামলায় অবৈধভাবে বিচার করা হয়েছে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান, তার উপরে অসংখ্য মামলা দেওয়া হয়েছে। তার যে বিচারক ছিল, একটি মামলায় খালাস পেয়েছিল, সেই বিচারককেও কিন্তু দেশে থাকতে দেয় নাই ফ্যাসিস্ট সরকার। এই সমস্ত মানুষ কিন্তু, সমস্ত শ্রেণী পেশার মানুষ ঐক্যবদ্ধ হয়েছিল, তাদের একটি টার্গেট ছিল যে ফ্যাসিবাদের পতন হোক। এরপরে মানুষের পরবর্তী চিন্তা করবে। এই একটা পয়েন্টে যে বাংলাদেশের মানুষ কিন্তু তার ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে চেয়েছিল, যেই ভোটের অধিকার ফ্যাসিস্ট সরকার কেড়ে নিয়েছিল। 14 সালের ভোট, 18 সালের ভোট, 24 সালের ভোট, ভোটাররা কিন্তু ভোট দিতে পারে নাই। প্রায় 3,60,00,000 ইয়াং জেনারেশন যেটা ভোটার হয়েছিল, তারা কিন্তু ভোট কেন্দ্রে নিজের ভোটটি দিতে পারে নাই, কারণ ফ্যাসিস্ট সরকার সেই ভোটের অধিকার কেড়ে নিয়েছিল। মানুষ কিন্তু এই ভোটের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে সকলেই কিন্তু ঐক্যবদ্ধ হয়েছিল। পাশাপাশি এই সরকারের দুর্নীতি, এই সরকারের অনাচার, জুলুম সব মিলিয়ে, সব পেশাই যদি আমি মনে করি, মানুষের উপরে, নিরীহ মানুষের উপরে করের বোঝা চাপিয়ে দিয়েছে, দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, নাবিশ্বাস উঠে গেছিল মানুষের, সর্বক্ষেত্রে মানুষ অ্যাফেক্টেড হয়েছিল এই ফ্যাসিবাদ সরকারের দ্বারা। কাজেই এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে 5 তারিখের পূর্বের যে অবস্থা ছিল, এখনও কিন্তু মানুষের মনোভাব ওই রকমই আছে যে ফ্যাসিস্ট সরকার খুনি শেখ হাসিনা কোনোভাবেই যাতে, ওই ফ্যাসিজমে পেতাত্তারা যাতে কোনোভাবে এই দেশের মাটিতে তারা আর কোনো প্রশ্রয় না পায়, তাদের যাতে বিচার হয়, এই ব্যাপারে কিন্তু সকলে ঐক্যমত রয়েছে। কাজেই এইখানে যারা এখন ক্ষমতায় রয়েছে, যারা অন্তর্বর্তীকালীন সময়ে দায়িত্ব পালন করছে, তারা হয়তো অনেক ক্ষেত্রে তাদের পদক্ষেপের মানুষ কিন্তু অনেক ক্ষেত্রে, মানুষ তো ভুল হয়ই, সেই পদক্ষেপে তাদের ভুল ভ্রান্তি আছে, সেটি হয়তো বলা সুযোগ মানুষের কিন্তু আছে একটি গণতান্ত্রিক রাষ্ট্রের। একজন ভুল করলে ভুল ধরিয়ে দেওয়া, ভুলকে শুধরিয়ে নেওয়া, এটা হচ্ছে একটি রাজনৈতিক দলের ক্ষেত্রেও কিন্তু এটি দায়িত্ব, নৈতিক দায়িত্ব আমি মনে করি। কাজেই এখন যেটা অনেকেই মনে করতেছে যে এই ভুলগুলি ধরিয়ে দেওয়ার ক্ষেত্রে হয়তো এই কিছু দূরত্ব তৈরি হচ্ছে কিনা, সেইটা না।
মূল পয়েন্ট যেটা যে ফ্যাসিস্ট সরকারের বিচার চাওয়ার, সেই জায়গায় কিন্তু মানুষ এখন ঐক্যবদ্ধ রয়েছে। এখানে আরেকটা বিষয় হচ্ছে যে জাতীয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে আরেকটি প্ল্যাটফর্ম জাতীয় নাগরিক কমিটি, সেই নাগরিক কমিটি তারা ঘোষণা করছে যে ফেব্রুয়ারি মাসে তারা একটি রাজনৈতিক দলের একটি ঘোষণা দিবে। এই বিষয়টিকে বিএনপি আসলে কিভাবে নিচ্ছে? আমরা বিভিন্ন ধরনের বক্তব্য শুনতে পাচ্ছি, কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কিন্তু বলেছে যে কেউ দল করতে চাইলে অবশ্যই এটি তাদের নাগরিক অধিকার। আমরা বিভিন্ন সময় তার বক্তব্যে দেখেছি। এই ক্ষেত্রে মাঠ পর্যায়ের বিএনপির কি অবস্থান? বাংলাদেশের একমাত্র দল বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যার প্রতিষ্ঠাতা, স্বাধীনতার মহান ঘোষক, মুক্তিযুদ্ধে যিনি সরাসরি অংশগ্রহণ করে এই দেশের মুক্তিযুদ্ধকে বিজয় অর্জন করতে যার সবচেয়ে বেশি ভূমিকা, তার দল হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। বিএনপি বাংলাদেশের একটি দল, যেই দলটি আমি মনে করি কখনোই জনগণের বিপক্ষে কিন্তু কোনো অবস্থান নেয় নাই বিএনপি। আপনি যদি ধরেন যে ৭১ সালে রাজনৈতিক যারা তখন বিপক্ষে অবস্থান ছিল, তাদের রাজনৈতিক সিদ্ধান্ত কিন্তু ভুল ছিল, জনগণের বিপক্ষে অবস্থান ছিল। এরপরে যদি দেখেন ৭৫-এর বিপ্লবের মধ্য দিয়ে আরেকটি পট পরিবর্তন হয়েছে, তখনও বাকশাল গঠন করে শেখ মুজিব জনগণের বিপক্ষে অবস্থান নিয়েছিল। এর পরবর্তীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে বিএনপি এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শাহাদত বরণের পরে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ৯ বছর স্বৈরাচার বিরোধী আন্দোলন সংগ্রাম করেছে, কিন্তু মানুষের পক্ষে অবস্থান ছিল দেশনেত্রী বেগম খালেদা জিয়া। সেই জন্য তাকে বলা হতো দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আপসীর নেত্রী। তিনি কিন্তু অন্যায়ের কাছে আপোষ করে নাই এবং জনগণের সাথেই ছিল। এরপরে যদি চিন্তা করি যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি রাজনৈতিকভাবে যখন আবার তার বিরুদ্ধে ষড়যন্ত্র হয়, খুনি শেখ হাসিনার এই ১৭ বছর যদি চিন্তা করি, একমাত্র বিএনপি কিন্তু এই খুনি শেখ হাসিনার সাথে আপোষ করে নাই, সকল অন্যায়ের বিপক্ষে অবস্থান নিয়েছে এবং অন্যায়ের প্রতিবাদ করেছে, জুলুম খেটেছে, নির্যাতন খেটেছে এবং জনগণের পক্ষে কিন্তু বিএনপি অবস্থান নিয়েছিল। দেশনায়ক তারেক রহমান সর্বশেষ পর্যন্ত এই যে ২৪শে জানুয়ারির যে ৭ই জানুয়ারি নির্বাচন হলো ২৪ সালে, সেই নির্বাচনে অনেক দল ভাগাভাগির নির্বাচনে গেছে, সরকারের সাথে আঁতাত করেছে। একমাত্র দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে বিএনপি কিন্তু এই নির্বাচন প্রত্যাখ্যান করে জনগণের কাতারে কিন্তু জনগণের সেন্টিমেন্টকে ধারণ করে কিন্তু নেতৃত্ব দিয়েছে। আমি বলতে চাই বাংলাদেশের একমাত্র দল বিএনপি যে দাবি করতে পারে সর্বোচ্চ উদার আধুনিক গণতান্ত্রিক দল হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এবং বিএনপির সাথেই একমাত্র দল যে বিএনপি সবাইকে ধারণ করার সক্ষমতা রাখে, এবং বিএনপি একমাত্র দল যে সকল গণতান্ত্রিক আন্দোলনে বিএনপি জনগণের পক্ষে অবস্থান নিয়েছে, গণতন্ত্রের পক্ষে অবস্থান করেছে। এই রকম উদাহরণ অন্য কোনো দলের ক্ষেত্রে আপনি দেখাতে পারবেন না। কাজেই সেই বিএনপি গণতন্ত্রের ক্ষেত্রে সবচেয়ে উদার দল। কাজেই নতুন ওই নাগরিক দল বা অন্য কোনো দল করলো কিনা, করার অবশ্যই আমি মনে করি যে দল করতেই পারে, এটা যার যার স্বাধীনতা, দলীয় স্বাধীনতা, দল করবে মানুষের কাছে তাদের দল উপস্থাপন করবে, মানুষ যদি গ্রহণ করে তো মোস্ট ওয়েলকাম। এইখানে বিএনপি সকল সময়ই উদার। আরেকটি বিষয় হচ্ছে সংবিধান নিয়ে এক ধরনের আলোচনা সমালোচনা হচ্ছে, অনেকে বলছে যে সংবিধান নতুন করে লিখতে হবে, বিএনপি আবার আমরা দেখলাম যে এটার বিপক্ষে অবস্থান নিয়েছে। আসলে সংবিধান নিয়ে আপনারা যে এই পুনর্লিখনের বিপক্ষে অবস্থান নিয়েছেন, এটার পেছনে কারণটা কি, এটার ব্যাখ্যাটা কি? ভুল কথা একটা বললেন আর কি। দেখেন, এই যে সংস্কারের কথা মানুষ বলে, সংস্কার একটি চলমান প্রক্রিয়া। পরিবেশ পরিস্থিতির কারণে একটি সিদ্ধান্ত নিতে হয়। একটি দেশ যখন গঠন করা হয়, দেশের বাংলাদেশ যখন স্বাধীন হয়েছে, স্বাধীনতার পর একটি সেন্টিমেন্টকে ধারণ করে একটি সংবিধান রচিত হয়েছে। সেটা পরিবর্তন হতেই পারে যে কোনো সময়, এটা পরিবর্তনশীল বিষয়। কিন্তু
বাতিলের কোনো বিষয় নাই, কিন্তু আপনি একটা জিনিস বাতিল করে দিবেন সেটা কিন্তু গ্রহণযোগ্যতা হবে না। আপনি কি তাহলে পূর্বের যারা সেন্টিমেন্টকে ধারণ করছে, তখন স্বাধীনতা যুদ্ধের সময় সকলকে মিলে একটা জিনিস সিদ্ধান্ত নিলাম আমি, আপনি একটা ক্লাব গঠন করলেন বা আপনি একটা সমাজের যে কোনো সমিতি গঠন করলেন, তখন সকলে মিলে একটি সিদ্ধান্ত নিলেন যে আমরা এই সমিতিটা এই ওয়েতে চলবো। আপনি তো গঠনের প্রক্রিয়ার প্রথম সকল কিছু আপনি বাতিল করতে পারেন না, আপনি সেটা পরিমার্জন করতে পারেন। যে জন্য সংবিধানে কিন্তু গণতান্ত্রিক ধারায় আছে যে 2/3 মেজরিটি পেয়ে সেই সংবিধান আপনি সংশোধন করার সক্ষমতা আপনার আছে। সংবিধান কিন্তু পরিবর্তনশীল। একটা হচ্ছে পরিবর্তন করবেন, আপনি পরিবর্তন অবশ্যই করতে পারবেন যে কোনো জিনিস। এই যে সংস্কার আমরা 31 দফা দিয়েছে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান, 31 দফা জাতির কাছে উপস্থাপন করেছেন। এর আগে বিএনপি 27 দফা উপস্থাপন করেছিল। এর আগে দেশনেত্রী বেগম খালেদা জিয়া 2030 ভিশন উপস্থাপন করেছিল। পারিপার্শ্বিক পরিস্থিতির কারণে সমাজের কোন দিকে এখন সমাজ কি চাচ্ছে, সেন্টিমেন্ট কি চাচ্ছে, সেইটাকে ধারণ করে আপনি সংস্কার করতে পারেন, পরিবর্তন করতে পারেন। তার মানে এই না যে আপনি একটা জায়গা মানে সংস্কার নিয়ে, এই যে এখন অনেকে বলে যে সংস্কার আগে না নির্বাচন আগে। ফ্যাসিস্ট সরকার হাসিনা বলতো, আমার কাছে ওই রকম সুর মনে হয় যারা ইদানিং এইসব কথা বলে আর কি, যে এই গণতন্ত্রের আগে উন্নয়ন। তার মানে উনি গণতন্ত্র চায় না, নিজেই বলে দিল গণতন্ত্র চায়। আর এখন অনেকে বলতেছে নির্বাচনের আগে সংস্কার, না নির্বাচন নাকি। বিষয়টা সংস্কার একটি চলমান প্রক্রিয়া, নির্বাচন একটি বাস্তবতা। মানুষ তার ভোট দিতে চায়, ভোটের কারণেই কিন্তু ৭১ হয়েছে। ৭০-এর নির্বাচনের ভোট দিয়েছিল জনগণ। যদি সেই সেন্টিমেন্টকে ধারণ করে মানুষের ভোটের মূল্যায়ন করে যদি তৎকালীন পাকিস্তান যদি ক্ষমতা হস্তান্তর করত, যারা ভোটে বিজয় অর্জন করেছিল, তাহলে কি ৭১ হতো কি এত তাড়াতাড়ি? মানুষের ভোট বাংলাদেশে, যে আমি আমার ভোট দিয়ে আমি আমার সরকার পরিবর্তন করব, আমার পছন্দের সরকার প্রতিষ্ঠা করব, এটা মানুষের একটি অধিকার মনে করে, যে জনগণ এটা অধিকার মনে করে। কাজেই সেই ব্যবস্থাকে যারা ধ্বংস করতে গেছে তারাই কিন্তু এই বাধাগ্রস্ত হয়েছে, তারাই কিন্তু জনগণের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। স্বৈরাচার হোসেন মোহাম্মদ এরশাদ, সে যখন ভোট নিয়ে খেলতে গেছে তখন কিন্তু সে বিচ্ছিন্ন হয়ে গেছে জনগণ থেকে, স্বৈরাচার রূপ ধারণ করেছে, স্বৈর শাসক হয়েছে। ফ্যাসিস্ট শেখ হাসিনা, খুনি হাসিনা, সেও কিন্তু যখন ভোটের রাজনীতি নিয়ে বেশি করে ভোটের অধিকার যখন খর্ব করতে গেছে, মানুষের ভোটের অধিকার যখন ছিনিয়ে নিয়ে গেছে, তখনই তার মধ্যে স্বৈরাচারী মনোভাব এবং ফ্যাসিবাদ মানসিকতা তৈরি হয়ে কিন্তু আজকে তার কি পতন, কি দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। কাজেই মানুষের ভোটের যে সেন্টিমেন্ট, যে আমি আমার সরকার ভোট দিয়ে এটি আমার অধিকার, নাগরিক অধিকার, সেটি আমি প্রতিষ্ঠা করব, আমার পছন্দ মতো সরকার গঠন করব। আমি মনে করি যে আমি যাকে পছন্দ করব সে আমার স্বার্থ রক্ষা করে, জনগণের স্বার্থ রক্ষা করে সে কাজ করবে। এটাই তো মানুষের সেন্টিমেন্ট। কাজেই সেই সেন্টিমেন্টের বিপক্ষে যারা যাবে তারাই কিন্তু জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে, এবং বিগত দিনে তাই হয়েছে আলটিমেটলি। বিএনপি 31 দফার কথা বলছে, সেই 31 দফা যদি বাস্তবায়ন হয় তাহলে বাংলাদেশের চেহারা অনেকটাই পরিবর্তন হয়ে যাবে, মানে অনেক কি, মানে একেবারেই পরিবর্তন হয়ে যাবে। কিন্তু সাধারণ মানুষ অথবা অনেকের ভেতরে যেটা আসলে আশঙ্কা, মানে যে 31 দফা আপনারা বলছেন সেটি আসলেই কি আপনারা করবেন, নাকি আমাদের যেটা রাজনৈতিক যে সংস্কৃতি, মানে একটু খারাপ সংস্কৃতি, যে আসলে মুখে অনেক ভালো কথা বলা হয়, পরবর্তীতে সেইটার প্রভাবটা অনেকটাই কম দেখা যায়। আরেকজনের দায় আরেকজনের উপর চাপাইলে কিন্তু হবে না। বিএনপি যখন যেটা জনগণের কাছে ওয়াদা করেছে, বিএনপি একমাত্র দল সেই ওয়াদা পূরণ করেছে এবং পূরণ করার চেষ্টা করেছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া 91 সালে নির্বাচনের আগে
অনেকগুলো জনসভায় বলেছিল, বক্তৃতায় বলেছিল, ইস্তারে বলেছিল নির্বাচনী, যে 5,000 টাকা কৃষি ঋণ মৌকুব করবে, 25 বিঘা জমির খাজনা মাফ করে দিবে। এবং নির্বাচিত হওয়ার পরপরই কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়া সেটি করেছে। বিএনপি কখনোই জনগণের কাছে ওয়াদা করেছে, সেই ওয়াদা পূরণ করে নাই, চেষ্টা করে নাই, ওই ওয়াদাকে সামনে রেখে কাজ করে নাই, এই রকম নজির কিন্তু বিএনপির ক্ষেত্রে কেউ দেখাতে পারবে না। কাজেই 31 দফা দেশনায়ক তারেক রহমান সকল দলের সাথে কথা বলেই কিন্তু 31 দফা উপস্থাপন করেছে। বিশেষ করে বৈষম্য বিরোধী আন্দোলনে যারা ছিল, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা ছিল, সকলে মিলে কিন্তু 31 দফা উপস্থাপন করেছে। কাজেই বিএনপি সেটি রক্ষা করেই চলবে, এটা আমার আত্মবিশ্বাস রয়েছে। একটু ভিন্ন প্রসঙ্গে আসি। 5 আগস্টের পরে আমরা দেখছি যে মাঠ পর্যায়ে, জেলা উপজেলা পর্যায়ে বিএনপির নেতাকর্মীরা বিভিন্ন ধরনের দখলদারিত্বের সাথে অনেকেই জড়িয়ে যাচ্ছে। তাদের বিষয়ে বিএনপির পক্ষ থেকে ব্যবস্থাও নেওয়া হচ্ছে, কিন্তু তারপরে এটি পুরোপুরিভাবে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। বিএনপি নিজেদের মধ্যে অন্তর্কোন্দলে জড়িয়েছে। কেন আসলে এটা নিয়ন্ত্রণ করা যাচ্ছে না? নিয়ন্ত্রণ হয়েছে, নিয়ন্ত্রণ করা যাচ্ছে না ঠিক না, আবার ষড়যন্ত্রও আছে। আমি গুলশানে অবস্থান করি, 62 নাম্বার রোডে। ওইখানে কিছু চাঁদা চেতে গেছে। যখন ধরা পড়েছে, প্রথমে বিএনপির নাম বলেছে, যখন ধরা পড়েছে সবগুলি আওয়ামী লীগের, যুবলীগের নেতাকর্মী। মানে বিএনপিকে বদনাম করার জন্য আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকারের প্রেতাত্মারা অনেকভাবেই এই ষড়যন্ত্রের সাথে লিপ্ত আছে। মাদারীপুরে বদরুন্নেসা কলেজের এক ছাত্রী তার বাড়ি দখল করতে গেছে। 5 তারিখের পরের ঘটনা বলছি। যারা দখল করতে গেছে ধরা পড়েছে তারা বাহাউদ্দিন নাসিমের নেতাকর্মী, কেউ ছাত্রলীগ, কেউ যুবলীগের নেতাকর্মী। এখন বিএনপি গণমানুষের দল, মানুষের সেন্টিমেন্ট হচ্ছে বিএনপির পক্ষে। কাজেই ষড়যন্ত্রকারীরা, ফ্যাসিবাদের প্রেতাত্মারা বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাদেরকে কিভাবে বদনামি করা যায় সেই কাজটি তারা করছে। কিন্তু আমরা কিন্তু সতর্ক থাকছি এবং মিনিমাম কিন্তু জিরো টলারেন্স দেখিয়েছে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান। অনেক ব্যবস্থা নিয়েছেন। আপনি সবগুলাকে এক একটার সাথে এক একটা মিলালে কিন্তু হবে না। কাজেই একটি দলের পিছনে, রাজনীতির পিছনে কিন্তু ষড়যন্ত্র হয়। সেই ষড়যন্ত্র সতর্কতার সাথেই কিন্তু বিএনপি বর্তমানে পথ চলছে। আপনি ছাত্র দলের সভাপতি ছিলেন, যুব দলের সভাপতি ছিলেন, সাধারণ সম্পাদক ছিলেন। আপনি যদি দেখেন, একটা সময় হচ্ছে কি আমাদের তরুণ প্রজন্ম বলতে ছিল আমাদের সরকারি বিশ্ববিদ্যালয়, সরকারি কলেজ, এদেরকে নিয়েই বেসিক্যালি এরাই অনেকটা রাজনৈতিক সচেতন। কিন্তু এই 5 আগস্টের যে গণঅভ্যুত্থান হয়েছে সেখানে কিন্তু একটা প্রমাণ হয়েছে যে আমাদের বেসরকারি বিশ্ববিদ্যালয় একটা বড় আন্দোলনের একটা বড় ভূমিকা তাদের ছিল, এবং সেখানকার বেশিরভাগ শিক্ষার্থী হচ্ছে নন পলিটিক্যাল। তারা রাজনৈতিকভাবে অত মানে খুব বেশি একটা সচেতন না, আমি যদি বলি। আবার সচেতন না বলাটাও ভুল হবে, কারণ তারা কিন্তু এই মুভমেন্টের সবচেয়ে বড় রোল তারা প্লে করেছে। তো তারা কিন্তু কোনো দলের প্রতি অন্ধ না, তারা হচ্ছে যে ভালো কাজ করবে তাদের পাশেই তারা থাকবে। এখন বিএনপি আগামী নির্বাচনে কি ম্যান্ডেট নিয়ে তাদের কাছে যাবে এই তরুণ ভোটারদের? কারণ সেই ভোটারের সংখ্যাও কিন্তু কম না, এবং এই প্রজন্ম, একটা বড় প্রজন্ম গত 15 বছর ভোট দিতে পারেনি, তারা ভোট থেকে বঞ্চিত ছিল। তো এই প্রজন্মটাকে আকৃষ্ট করার জন্য আপনারা কিভাবে যাবেন? এবং দলগতভাবে কি বিএনপিতে কোনো তরুণ নেতৃত্বদেরকে এগিয়ে নিয়ে আসার কোনো পরিকল্পনা রয়েছে কিনা? এই নতুন যে ভোটার, যারা বিগত 15 বছর ভোট দিতে পারে নাই ফ্যাসিস্ট সরকারের কারণে, খুনি শেখ হাসিনার কারণে, সেই ভোটারদেরকে ভোট অধিকার প্রতিষ্ঠার আন্দোলন কিন্তু বিএনপি আমরাই প্রথম করেছি। 3 সংগঠন, তারুণ্যের সমাবেশগুলি আমরা করেছি, আপনাদের স্মরণ থাকার কথা। যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক যৌথভাবে আমরা সারা বাংলাদেশে বিভাগীয় পর্যায়ে যে ভোটের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে আমরা নেমেছিলাম। আমাদের দাবি কিন্তু তখন একটি ছিল যে এই তরুণ ভোটাররা যারা ভোট দিতে পারে নাই, ভোটার হওয়ার সত্ত্বেও তাদের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা দাবি নিয়ে আমরা মাঠে নেমেছিলাম। আমরা মনে করি আমাদের রাজনৈতিক, আমাদের নেতৃত্ব, দেশনেত্রী বেগম খালেদা জিয়া,
এবং দেশনায়ক তারেক রহমান, তাদের নেতৃত্বের প্রতি মানুষের আস্থা রয়েছে এবং তরুণদের তাদের প্রতি আস্থা রয়েছে, নেতৃত্বের প্রতি, বিএনপির নেতৃত্বের প্রতি। আমরাও আশাবাদী যে এই যারা ভোট দিতে পারে নাই, এই ভোটের ব্যবস্থা যারা করে দিয়েছে, তারা অবশ্যই সেই দলের পক্ষেই অবস্থান থাকবে, তাদের সেন্টিমেন্ট থাকবে। না, তাদের জন্য এই যে তরুণ প্রজন্মের জন্য কর্মসংস্থান তৈরি অথবা আরও যেসব বিষয় রয়েছে, 31 দফায় কিন্তু রয়েছে কর্মসংস্থানের ব্যবস্থা, যুব উন্নয়নের ব্যবস্থা, যুবকদের জন্য আমরা কি করব এবং বেকার যুবকদের জন্য কি করব, বেকার যুবকদের জন্য ভাতার কথাও আমরা আমাদের 31 দফায় কিন্তু রয়েছে। কাজেই 31 দফা যেটি আমরা জাতির সামনে উপস্থাপন করেছি আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে, সেই 31 দফা আমি মনে করি এদেশের মানুষ গ্রহণ করেছে এবং এই যুব সমাজ, ছাত্র সমাজ, তরুণ সমাজ এটি গ্রহণ করে এটির প্রতি আকৃষ্ট হয়ে ইনশাল্লাহ আমাদের দলের প্রতি সমর্থন জানাবেন এবং আগামী নির্বাচনে ইনশাল্লাহ এদেশের তরুণ সমাজের ভোট বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পাবে ইনশাল্লাহ। আওয়ামী লীগের বিষয়ে আপনাদের অবস্থান কি? আওয়ামী লীগের বিষয়ে তো আমাদের পুরোপুরি অবস্থান পরিষ্কার। যারা এদেশে গণহত্যা চালিয়েছে, মানুষকে খুন করেছে, গুম করেছে, যারা অন্যায় করেছে, মানুষের অর্থ লুণ্ঠন করেছে, এই দেশকে যারা ক্ষতিগ্রস্ত করেছে, দেশকে যারা পরনির্ভরশীলতায় আবদ্ধ করেছে, যারা এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মুখে ফেলেছে, তাদের ব্যাপারে আমাদের কোনো আপোষ নাই। তাদের বিচার হতে হবে, তাদের প্রত্যেকটি অপকর্মের বিচার হতে হবে। এটি হচ্ছে আমাদের পরিষ্কার। কিন্তু আপনি যদি দেখেন যে আওয়ামী লীগের যারা সিনিয়র নেতা ছিল এবং যারা এই আন্দোলনে প্রত্যক্ষভাবে নির্দেশ দিয়েছে, তাদের বেশিরভাগই 5 আগস্টের পরে দেশ ছেড়ে পালিয়েছে। তাহলে এটা কিভাবে হলো এবং এটা কি এই সরকারের এক ধরনের ব্যর্থতা না? মানে যারা একদম প্রত্যক্ষভাবে নির্দেশ দিয়েছে এবং 2 মাস 3 মাস পরে তারা পালিয়েছে দেশ থেকে। এইটা অন্তর্বর্তীকালীন সরকার, যারা সরকারে রয়েছে, আমি মনে করি অবশ্যই এটা তাদের একটি ব্যর্থতা। অবশ্যই যারা খুন করেছে, যারা এই ছাত্র জনতাকে হত্যা করেছে, তাদের তো বিচার প্রত্যাশা করে এই দেশের জনগণ। পাশাপাশি যদি এদের এই যে পালিয়ে গেছে, আপনি যে কথাটি বললেন যে কিভাবে পালালো, এটার দায় দায়িত্ব তো সরকারকেই বহন করতে হবে, জনগণ তো সরকারকেই দায়ী করবে। সবশেষে একটু বর্তমান পরিস্থিতি নিয়ে জানতে চাই। আপনি যদি দেখেন ভ্যাট ট্যাক্স বাড়ানো হয়েছে, আইন শৃঙ্খলা পরিস্থিতির তেমন একটা উন্নতি হচ্ছে না, সেই সঙ্গে দ্রব্যমূল্যের দাম এখন অনেক কিছুটা কমেছে, যখনই কমেছে তারপর আবার ভ্যাট ট্যাক্স বাড়ানো হয়েছে, সব মিলিয়ে এখন পর্যন্ত দেশ স্থিতিশীল হচ্ছে না। আপনার কাছে কি মনে হয় যে এটা আসলে কেন হচ্ছে না এবং কেন সব কিছু এখনো নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না? একটা প্রথম বিষয় হচ্ছে যে ভ্যাট ট্যাক্স বাড়ানো এই মুহূর্তে উচিত হয় নাই, আমরা এটাকে সমর্থন করি না। মানুষের দ্রব্যমূল্য কমাতে হবে, মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকতে হবে, জনগণের দুর্ভোগ হোক এরকম কোনো পদক্ষেপ এই মুহূর্তে নেওয়া উচিত না। পাশাপাশি এই যে ফ্যাসিবাদ, যারা এই দেশের ছাত্র জনতাকে হত্যা করেছে, অসংখ্য নেতাকে গুম করেছে, সেই ফ্যাসিস সরকারের প্রেতাত্মারা বিভিন্ন পর্যায়ে এখনও কিন্তু বিদ্যমান রয়েছে। তারা তাদের জায়গা থেকে ষড়যন্ত্র চালাচ্ছে, এই সরকারকে ব্যর্থ করার প্রচেষ্টা চালাচ্ছে। আমি মনে করছি এটা সরকারকে বুঝতে হবে। বিএনপি কিন্তু এই সরকারকে সর্বোচ্চ সহযোগিতা এবং সমর্থন দিয়ে যাচ্ছে, কারণ সরকারের সফলতা কিন্তু আমরা মনে করি যে আমাদের দিক থেকে আমরা সরকারে নেই, তারপরে আমরা মনে করি যে এই সরকারের সফলতার জন্য আমরা সর্বোচ্চ এই সরকারকে সহযোগিতা করে যাচ্ছি এবং আমরা ভবিষ্যতেও এই সরকার যাতে সফল হয় সেই ব্যাপারে আমরা আমাদের জায়গা থেকে কিন্তু আমরা কাজ করে যাচ্ছি। এই সরকারে যারা রয়েছে তাদেরও কিন্তু অনেক দায় দায়িত্ব রয়েছে। জনগণ যেটা চায়, জনগণের দুর্ভোগ না হোক এইরকম কোনো পদক্ষেপ যাতে তারা না নেয় এবং জনগণের যাতে আস্থার বাইরে কোনো পদক্ষেপ না নেয়, তাহলে তো জনগণ তো এই রাষ্ট্রের মালিক তো এই দেশের জনগণ।
কাজেই রাষ্ট্রের মালিকানা কিন্তু কোনো ব্যক্তি না, সমগ্র জনগণ হচ্ছে রাষ্ট্রের মালিক। রাষ্ট্রের মালিকানা পরিচালনার দায়িত্বে থাকে সরকার। কাজেই রাষ্ট্র যাদের, তাদের দায়িত্ব যারা থাকে তাদের ওই সঠিকভাবে দায়িত্ব পালন করা উচিত এবং খেয়াল করেই পালন করা উচিত আমি মনে করি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরা সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছিলাম বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর সাথে।